হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা কেমিক্যাল বন্ডিং শুরু করেছিলাম চ্যাপ্টারটা। প্রাথমিক আলোচনার পরে আমরা আয়নিক বন্ডিং শুরু করেছিলাম, ডেফিনিশন পড়েছিলাম, তারপরে কীভাবে আয়নিক বন্ড তৈরি হয় বা তার কন্ডিশনসগুলো কী কী সেগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা ল্যাটিস এনার্জি নিয়ে ডিটেলড আলোচনা করব। তবে ভিডিও শুরু করার আগে আরেকবার তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যে যারা তোমরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো যাতে করে নোটিফিকেশানসগুলো পেতে পারো। খুব মন দিয়ে পড়াশুনো করো এবং ভিডিওগুলো দেখতে থাকো। ল্যাটিস এনার্জির শুরুতেই আমরা ডেফিনিশনটা দেখে নেব, ল্যাটিস এনার্জি কাকে বলে। এখন আমি আগের দিন বোধহয় বলেছিলাম যে আয়নিক কম্পাউন্ড যখন তৈরি হয়, আয়নীয় যৌগ যখন তৈরি হয়, তখন সাপোজ NaCl তৈরি হচ্ছে, তো Na+ এবং Cl- আয়নের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবে এবং সেই কারণে তারা পরস্পর যুক্ত হবে। এবার যখন তৈরি হয় ওরা, তখন এরকম হয় না যে একটা Na এবং একটা Cl নিজের মধ্যে রিয়াকশন করছে এবং NaCl তৈরি করছে। এইরকম অসংখ্য NaCl ইউনিট একসঙ্গে জোটবদ্ধ অবস্থায় তারা তৈরি হয়, ফর্মেশনটা হয় তাদের এরকম, এবং তাদের একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকে। নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট কঠিন পদার্থকে আমরা বলি কেলাসাকার কঠিন পদার্থ বা ক্রিস্টালাইন সলিড। তো যখনই কোনো আয়নিক কম্পাউন্ড তৈরি হয় তখন একটা ডেফিনিট জিওমেট্রিক শেপ থাকে তাদের, এবং তারা ক্রিস্টালাইন সলিড আকারেই তৈরি হয়, এবং যেটাকে আমরা যে 3 ডাইমেনশনাল জায়েন্ট স্ট্রাকচারটাকে আমরা ক্রিস্টাল ল্যাটিস বা কেলাস জালক বলি। অর্থাৎ কেলাস জালকে বা ক্রিস্টাল ল্যাটিসে অসংখ্য ইউনিট, যদি NaCl হয় তাহলে NaCl এর ইউনিট, যদি অন্য কোনো আয়নিক কম্পাউন্ড হয় সেই কম্পাউন্ডের ইউনিট, অসংখ্য ইউনিট একসঙ্গে তারা অবস্থান করে এবং প্রত্যেকটা আয়নকে ঘিরে অপোজিটলি চার্জড আয়ন তারা বিভিন্ন সংখ্যায় উপস্থিত থাকে। NaCl এর ক্ষেত্রে সংখ্যাটা হচ্ছে 6, একটা Na+কে ঘিরে 6টা Cl- 6 দিকে, এবং একটা Cl- কে ঘিরে 6 দিকে 6টা Na+ আয়ন অবস্থান করে। তো যাই হোক, যখনই আয়নিক কম্পাউন্ড তৈরি হয় তখন তারা সলিড আকারে এবং ক্রিস্টালাইন বা কেলাসাকার হিসেবে তারা তৈরি হয়। এবার ডেফিনিশনটা হচ্ছে কি, যে ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড, সিস্টেম থেকে এনার্জি বাইরে বেরোয়, সিস্টেম এনার্জি ত্যাগ করে, when 1 mole of আমরা আমাদের সুবিধার্থে বলছি, অ্যাকচুয়ালি মানে কি বলবো, খুব প্রিসাইসলি বলতে গেলে এটাকে 1 মোল না বলে 1, এখানে ধরছে না, এদিকে লিখছি 1 ফর্মুলা ইউনিট বা সংকেত ভর বাংলাতে বলি আমরা। যেহেতু আয়নিক কম্পাউন্ডে আয়ন থাকে, মলিকিউল থাকে না, তাই জন্য ওদের ক্ষেত্রে সংকেত ভর বা ফর্মুলা মাস, ফর্মুলা ওয়েট, এই সমস্ত কথাগুলো অ্যাপ্লিকেবল। তো আমরা আমাদের কাজের সুবিধার্থে আমরা 1 মোল এটাই আমরা উচ্চারণ করব, কারণ 1 মোল মানেই আমাদের বুঝতে সুবিধা হয় যে সেখানে অ্যাভোগাড্রো সংখ্যক মলিকিউল বা আয়ন এদেরকে বোঝানো হচ্ছে। তাহলে when 1 mole of an ionic crystal, দেখো আয়নিক ক্রিস্টাল আমি লিখছি মানেই ইমপ্লাইড যে এটা সলিড স্টেটে, ক্রিস্টাল মানেই সলিড স্টেট, যদিও আজকাল লিকুইড ক্রিস্টালও হয়, কিন্তু আমরা সেই জটিলতার দিকে যাচ্ছি না। এখানে ক্রিস্টাল মানেই আমরা বুঝবো যে এটা সলিড স্টেটে এটা তৈরি হয়। তাহলে যখন 1 মোল আয়নিক ক্রিস্টাল তৈরি হয়, 1 mole of an ionic crystal is formed from, কোত্থেকে তৈরি হয়, from required amount of gaseous, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, gaseous cations and anions, ঠিক আছে। ফ্রম না লিখে আমরা এই জায়গাটায় এরকমও লিখতে পারি যে বাই কম্বাইনিং, ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো নিজের মধ্যে কম্বাইন করছে, তো বাই কম্বাইনিং রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ গ্যাসিয়াস ক্যাটায়নস অ্যান্ড অ্যানায়নস, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক বা প্রয়োজনীয় সংখ্যক গ্যাসীয় ক্যাটায়ন এবং অ্যানায়ন, গ্যাসীয়, তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে
ক্রিস্টাল তৈরি করবে আয়নিক সলিডের মানে গ্যাস রিয়াকশান করবে, প্রোডাক্ট হবে সলিড। এই অবস্থায় সিস্টেম এনার্জি রিলিজ করছে, সিস্টেম থেকে এনার্জি বাইরে বেরোচ্ছে। এখন কোনো সিস্টেম থেকে এনার্জি বাইরে বেরোলে সেই সিস্টেমের এনার্জি কমবে, মানে স্টেবিলিটি বাড়বে। এখন কথা হচ্ছে এনার্জি বাইরে কেন বেরোবে? বাইরে বেরোবে এই কারণে, কারণ পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ তারা পরস্পর আকৃষ্ট হচ্ছে। আর আমরা আগের দিন আলোচনা করেছিলাম ডিটেলডে যে আকর্ষণ মানেই সেখানে স্টেবিলিটি বাড়বে এবং সিস্টেমের এনার্জি কমবে। তাহলে যখনই অপোজিটিভ চার্জ আয়ন পরস্পরের সঙ্গে আকৃষ্ট হচ্ছে, আকর্ষণ হচ্ছে, তার মানেই সিস্টেমের স্টেবিলিটি বাড়ছে, সুতরাং ডেফিনেটলি এনার্জি কমবে সিস্টেমের, অর্থাৎ ওই এক্সেস এনার্জি বাইরে বেরোবে, তাই জন্য এনার্জি রিলিজড। এবার আমরা এরকম লিখি যে সাপোজ এম প্লাস মানে ক্যাটায়ন আর এ মাইনাস অ্যানায়নটাকে এ মাইনাস, আর ক্যাটায়নটা যেহেতু মেটালগুলো ক্যাটায়ন তৈরি করে তাই এম প্লাস লেখা হয়। তো এরা কম্বাইন করছে পরস্পরের সঙ্গে, কম্বাইন করে এরা তৈরি করবে এম প্লাস এ মাইনাস সলিড এবং কিছু পরিমাণ এনার্জি রিলিজ করবে। এবার এখানে আমি প্লাস সাইন দিয়ে ইউ লিখতে পারি। আগের দিন বলেছিলাম ল্যাটিস এনার্জির সিম্বল হচ্ছে ইউ, এখানটা মেনশন করে দিই। ইউ লেখে, অনেকে এল ই লেখে, অনেকে ডেল্টা এইচ ল্যাটিস এরকম লেখে, যাই লেখো না কেন হলো। এবার যেহেতু তাহলে এইটা হচ্ছে আমাদের ল্যাটিস এনার্জির ডেফিনিশন সংক্রান্ত ইকুয়েশন। ডেফিনিশন যদি লিখতে বলে বোর্ডের পরীক্ষায় লিখতে বলতেই পারে, সেক্ষেত্রে কিন্তু ডেফিনিশনের সঙ্গে এই ইকুয়েশনটা ইজ আ মাস্ট, লিখতেই হবে। এবার দেখো একটা জিনিস, যেহেতু সিস্টেম এনার্জি রিলিজ করছে বাইরে, এনার্জি বাইরে বেরোচ্ছে, সুতরাং প্রসেসটা এক্সোথার্মিক, ঠিক আছে? তাহলে আমরা এখানে অবশ্যই মেনশন করব যে দিস প্রসেস ইজ এক্সোথার্মিক, ঠিক আছে? এখন ল্যাটিস এনার্জির ডেফিনিশন আরও একটাভাবে দেওয়া যায়, অন্যভাবে দেওয়া যায়। এবার সেকেন্ড যে ডেফিনিশনটা সেটা আমি বলে দিচ্ছি এখনই, কিন্তু সেকেন্ড ডেফিনিশনের অ্যাপ্লিকেশনটা মানে ওইভাবে আমরা কখন ডিফাইন করব বা কখন ওই ডেফিনিশনটা আমাদের কাজে লাগবে অ্যাকচুয়ালি আমাদের এই সিলেবাসের মধ্যে, সেইটা কাজে লাগবে যখন আমরা পরবর্তী ক্লাসে সলভেশন মানে আয়নিক সলিডগুলো যখন জলীয় দ্রবণে দ্রবীভূত হয়, সলভেটেড হয়, সেই সময়কার যে ঘটনাগুলো সেইগুলো এক্সপ্লেইন করার জন্য আমাদের ওই সেকেন্ড ডেফিনিশনটা কাজে লাগবে। আর আজকে আমরা যা যা পড়বো পরবর্তীকালে সেখানে আমরা এই ফার্স্ট ডেফিনিশনটাকে কাজে লাগবো। তো সেকেন্ড ডেফিনিশনটা আর কিছুই না, জাস্ট এটার অপোজিট প্রসেস। দেখো গ্যাসীয় ক্যাটায়ন এবং অ্যানায়ন যখন কম্বাইন করছে তো এদের মধ্যে আকর্ষণ হচ্ছে, ন্যাচারালি এদের স্টেবিলিটি বাড়বে, এনার্জি রিলিজ করবে সিস্টেম, তো এনার্জি রিলিজ করেছে। এবার যদি কখনো উল্টো প্রসেসটা ঘটে, মানে আমি 1 মোল পরিমাণ আমি একটা আয়নিক ক্রিস্টাল নিয়েছি, 1 মোল পরিমাণ আয়নিক ক্রিস্টাল, সেটাকে আমি ভাঙবো মানে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যেকার যে আকর্ষণ বল, যে অ্যাট্রাকটিভ ফোর্স, সেই ফোর্সটাকে ব্রেক করতে হবে, তাদেরকে আলাদা করতে হবে। সেইটা যদি করে দিই আমি, তাহলে এম প্লাস এবং এ মাইনাসকে আমি আলাদা করে ফেলতে পারবো। তাহলে 1 মোল আয়নিক সলিড বা ক্রিস্টাল থেকে গ্যাসিয়াস ক্যাটায়ন এবং অ্যানায়নকে আলাদা করার জন্য যতটা এনার্জি দিতে হবে সিস্টেমকে এইবার, কারণ সিস্টেম এবার এনার্জি নেবে, বন্ড ব্রেকিংয়ের জন্য এনার্জি দরকার লাগে। যে কোনো জিনিস ভাঙার জন্য তুমি যাকে ভাঙবে তার উপরে শক্তি প্রয়োগ করতে হবে, সুতরাং সেই সিস্টেম এনার্জি নেবে। তাহলে এবার যতটা এনার্জি সে নিচ্ছে সেটাই হচ্ছে ল্যাটিস এনার্জি। মানে এই প্রসেসটায় যদি ইউ অ্যামাউন্ট এনার্জি বাইরে বেরোয়, তাহলে উল্টো প্রসেসটায় ইউ অ্যামাউন্টেরই এনার্জি আমাকে সাপ্লাই করতে হবে সিস্টেমকে। শুধু ব্যাপারটা কী হচ্ছে যে এখন আমরা যেটা এখানে লিখেছি এটা হচ্ছে একটা এক্সোথার্মিক প্রসেস, আর যে সেকেন্ড ডেফিনিশন আমি বলছি সেটা পুরোপুরি অপোজিট প্রসেস, যেহেতু তাহলে সেটা এন্ডোথার্মিক হবে, এটাই। তাহলে সেকেন্ড ডেফিনিশন আমরা কী করে লিখবো দেখো, তোমরা একটা অর দিয়ে লেখো, বা আমরা এখানে অর লিখে দিই আমি, অর্থাৎ আমরা অন্য কীরমভাবে ডিফাইন করতে পারি। ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি, এবার রিলিজড হবে না, এবার হবে রিকোয়ার্ড, তাই তো? যাই হোক আমি এটা মুছে দিচ্ছি, দিয়ে শুরু থেকেই লিখছি। তাহলে ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি required to separate isolated gaseous ions
গ্যাসিয়াস ক্যাটায়ন্স অ্যান্ড অ্যানায়ন্স লিখে দিই, gaseous cations and anions from 1 mole, 1 mole এর পাশে ব্র্যাকেটে ফর্মুলা মাসও লিখতে পারো, আমি আর লিখছি না, 1 mole of ionic crystal, ঠিক আছে। 1 মোল আয়নিক ক্রিস্টালকে এক্স্যাক্টলি যতটা অ্যামাউন্ট অফ এনার্জি সাপ্লাই করলে সে গ্যাসীয় ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোকে আলাদা করবে, সেপারেট করে দিতে পারবে, সেই পরিমাণ এনার্জিটাই হচ্ছে ল্যাটিস এনার্জি। তাহলে এইখানে আমরা ফর্মুলাটা ঠিক উল্টো লিখব, এম প্লাস এ মাইনাস সলিড স্টেটে আছে, তাকে আমি এনার্জি দেবো, ইউ পরিমাণ এনার্জি দিলাম, দেওয়ার পরে ও কী করবে, এম প্লাস গ্যাসিয়াসকে আলাদা করবে এবং এ মাইনাস গ্যাসিয়াসকে আলাদা করবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটাও দুটো ডেফিনেশনই ইম্পর্ট্যান্ট, সেকেন্ড ডেফিনেশন আমরা পরবর্তী ভিডিওতে কাজে লাগাবো। তাহলে আমরা এবার এখানে মেনশন করব যে দিস প্রসেস ইজ এন্ডোথার্মিক, ঠিক আছে, কপি করে নাও। এরপরে আমরা আসছি ফ্যাক্টরস অ্যাফেক্টিং ভ্যালু বা ম্যাগনিটিউড অফ ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জি কোন কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে? দেখো, ল্যাটিস এনার্জি আমরা তো ফার্স্ট ডেফিনিশনটা নিয়ে চলছি যে ক্যাটায়ন এবং অ্যানায়ন তাদের মধ্যে আকর্ষণ হচ্ছে এবং যতটা পরিমাণ এনার্জি রিলিজ করছে সিস্টেম, সেটাই হচ্ছে ল্যাটিস এনার্জি। এইবার এই যে অপোজিটলি চার্জড পার্টিকেল তো এরা, এবার আমরা যদি একদম ইলেকট্রোস্ট্যাটিক্সের বেসিকে চলে যাই, একদম তোমরা ক্লাস 12-এ ইলেকট্রোস্ট্যাটিক্স পড়বে ফিজিক্সে, বা তোমরা নিচু ক্লাসে হয়তো পড়েছো ইলেকট্রোস্ট্যাটিক্স মানে স্থির তড়িৎ, এই সংক্রান্ত কুলম্বের সূত্র নিশ্চয়ই তোমরা পড়েছো। কীরকম ছিল দেখো ফর্মুলাটা, আমি একটু মনে করানোর চেষ্টা করি, যদি পড়ে থাকো ছোটোবেলায়। দুটো চার্জ আছে, ঠিক আছে, দুটো চার্জ, একটা হচ্ছে Q2, একটা হচ্ছে Q1। এই চার্জ দুটো পরস্পরের থেকে আর ডিস্টেন্সে আছে। এবার যদি এই চার্জ পার্টিকেল দুটো সেম নেচারের চার্জ যদি এদের থাকে, দুজনেই ধরো পজিটিভ চার্জ, তাহলে এদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে। আর যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয় তাহলে আকর্ষণ বল কাজ করবে। তো যতটা আকর্ষণ বল মানে ফোর্স যতটা কাজ করে, সেই ফোর্সটার ফর্মুলা কি, দিস ইকুয়াল টু কে সাম কনস্ট্যান্ট ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। তাদের চার্জের গুণফলের সঙ্গে সমানুপাতিক হয় আকর্ষণ বা বিকর্ষণ বল, এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। এই ছিল কুলম্বের সূত্র। আর এই অবস্থায় প্রত্যেকটা চার্জ যে পরিমাণ পোটেনশিয়াল এনার্জি ফিল করবে সেটার পরিমাণ হচ্ছে মাইনাস কে ইন্টু Q1 Q2 আর। এবার এই যে ফর্মুলাটা আমি লিখলাম পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা, মানে এক একটা চার্জ কতটা করে পোটেনশিয়াল এনার্জি এই মুহূর্তে, যে মুহূর্তে এরা আর ডিস্টেন্সে আছে এবং তাদের মধ্যে এই অ্যামাউন্ট অফ ফোর্স কাজ করছে, সেই সময় প্রত্যেকটা চার্জ এই অ্যামাউন্টের এনার্জি ফিল করবে। এখন এই যে ফর্মুলাটা বা এই যে পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা বা ফোর্সের ফর্মুলা, এইগুলো অ্যাপ্লিকেবল হচ্ছে পয়েন্ট চার্জের ক্ষেত্রে, পয়েন্ট চার্জ, ইলেকট্রন, প্রোটন এদের ক্ষেত্রে। কিন্তু আমরা এখানে যে আলোচনা করছি সেটা তো ইলেকট্রন প্রোটন নিয়ে নয়, সেটা হচ্ছে আয়ন নিয়ে, আয়ন। এবার সাপোজ Na+ আয়ন, Na+ আয়নের মধ্যে 11খানা প্রোটন আছে, 10টা ইলেকট্রন আছে, সুতরাং সেটা নিশ্চয়ই পয়েন্ট চার্জ নয়। তো পয়েন্ট চার্জ যেহেতু নয়, সেহেতু এদের যা পোটেনশিয়াল এনার্জি সেইটা তার নেচারটা এরকমই হবে, কিন্তু তার সঙ্গে আরও অন্য কিছু ফ্যাক্টর যোগ হয়ে যাবে বা ভ্যালু যোগ হয়ে যাবে। অ্যাকচুয়ালি যে কনস্ট্যান্টটা আছে, কনস্ট্যান্টের ভ্যালুটা পাল্টে যায়। আমরা নর্মালি ওরমভাবে লিখতে পারি যে ল্যাটিস এনার্জি যে কোনো সিস্টেমের ল্যাটিস এনার্জি দ্যাট ইজ ইউ, আমরা লিখব দিস ভ্যারিজ উইথ Q1 Q2 বাই আর। ওখানে দেখো Q1 Q2 বাই আর আছে, এই কনস্ট্যান্টটা উঠিয়ে দিলে এখানেও ওইটাই হয়ে যাবে, ভ্যারিজ উইথ হয়ে যাবে, মাইনাস সাইন থাকবে অবশ্যই, তাই তো? তাহলে এইটা হচ্ছে আমাদের ল্যাটিস এনার্জি, এই দুটো বিষয়ের উপর ডিপেন্ড করে। আমরা এখানে Q1 Q2 আর বলবো না, যেহেতু পয়েন্ট চার্জ এরা নয়, আমরা জাস্ট এই দুটোকে রিপ্লেস করবো। কীরকমভাবে, দিস ইকুয়াল টু প্রপোর্শনাল টু Z প্লাস Z মাইনাস বাই আর। এবার যে Z প্লাস মানে হচ্ছে ক্যাটায়নের চার্জ, Z মাইনাস হচ্ছে অ্যানায়নের চার্জ। আর এই যে আর, অ্যাকচুয়ালি এই আরটাকে আমরা এখানে এরমভাবে লিখি, আর অফ ক্যাটায়ন
প্লাস চার্জ মানে ক্যাটায়ন প্লাস আর অফ অ্যানায়ন, এরমভাবেও লেখে অনেকে এই ক্যাটায়ন অ্যানায়নকে প্লাস মাইনাস সিম্বল দিয়ে সাফিক্সে, অথবা এখানে আর সি প্লাস আর এ এরকমও লেখে অনেকে। আর সি মানে ক্যাটায়ন, আর এ মানে অ্যানায়ন, তাদের রেডিয়াস। ঠিক আছে, তাহলে এইবার এটা যদি হয়, আমাদের এইটুকু নিয়ে কনসার্ন যে ল্যাটিস এনার্জি কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে। এক হচ্ছে ল্যাটিস এনার্জি সেই আয়নিক ক্রিস্টালের ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জের গুণফলের উপর ডিপেন্ড করে, আর ক্যাটায়ন এবং অ্যানায়ন তাদের রেডিয়াসের যোগফলের উপর ডিপেন্ড করে। রেডিয়াসের যোগফল মানে কি, মানে যদি পাশাপাশি দুখানা আয়ন থাকে, একটা ধরো ক্যাটায়ন একটা অ্যানায়ন, তাহলে দুজনের নিউক্লিয়াসের মধ্যেকার যে ডিস্টেন্স সেটাই হচ্ছে আর প্লাস এবং আর মাইনাসের যোগফল। ঠিক আছে, এটাকে অনেক সময় শুধু আর বলা হয়। ঠিক আছে, আমরা এরকমও বলি যে ইউ ভ্যারিজ উইথ জেড প্লাস জেড মাইনাস বাই আর। ঠিক আছে, যেখানে আর হচ্ছে আর অফ ক্যাটায়ন প্লাস আর অফ অ্যানায়ন। ঠিক আছে, আর এবার এগুলোতে আমি প্রপোর্শনালিটি সাইন দিয়ে লিখলাম। যদি আমাকে পুরোপুরি ইকুয়েশনটা লিখতে হয়, মানে এক্স্যাক্টলি ল্যাটিস এনার্জির ইকুয়েশন কী হয় সেটা যদি আমাকে লিখতে হয়, লিখে দিই একটুখানি। অ্যাকচুয়ালি ওটা আমাদের দরকার লাগে না, সেটাকে বলা হয় বর্নল্যান্ডে ইকুয়েশন, দুজন সায়েন্টিস্টের নাম অনুযায়ী। বর্নল্যান্ডে ইকুয়েশন, এই ইকুয়েশনটাই বলে যে ল্যাটিস এনার্জি কোন কোন বিষয়ের উপরে ফাইনালি ডিপেন্ড করে। ফর্মুলাটা হচ্ছে এরকম, ইউ ইকুয়াল টু মাইনাস এ ই স্কোয়ার জেড প্লাস জেড মাইনাস এন এ অ্যাকচুয়ালি অ্যাভোগাড্রো নাম্বার বাই আর প্লাস যোগ আর মাইনাস আর 1 মাইনাস 1 বাই এন। এই হচ্ছে টোটাল ফর্মুলা। কিন্তু এই ফর্মুলা আমাদের দরকার নেই, মানে সিম্পলি দরকার নেই, পরীক্ষায় জিজ্ঞেস টিজ্ঞেস করেও না। আমাদের বেসিক কনসার্ন হচ্ছে এই জায়গাটাতে, দেখো জেড প্লাস জেড মাইনাস ওপরে আছে, আর এই যে আর প্লাস প্লাস আর মাইনাস এটা নিচে আছে। তো এটাই আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম। ঠিক আছে, বাকি যা আছে সেগুলো সব কনস্ট্যান্ট ভ্যালু ওখানে। এই যে আমরা এখানে যেমন কে লিখেছিলাম, এটা কনস্ট্যান্ট, তেমনি এই ইকুয়েশানে এই জেড প্লাস জেড মাইনাস আর এই আয়নগুলোর যে ব্যাসার্ধের যোগফল, এইটা ছাড়া বাকি টার্মগুলো সবাই হচ্ছে কনস্ট্যান্ট। এই যে এটা লিখেছি আমি, এখানে লিখি আমি, এটাকে মুছে দিই, তাহলে এটাকে মুছে দিয়ে আমি এখানে কন্টিনিউ করি যে এখানে এ হচ্ছে যে কনস্ট্যান্ট, সেটাকে বলা হয় মেডেলাং কনস্ট্যান্ট। ইটা তো আমরা জানি যে চার্জ অফ ইলেকট্রন, তার নির্দিষ্ট ভ্যালু আছে, কনস্ট্যান্ট ভ্যালু আছে। এনএ হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, তারও নির্দিষ্ট ভ্যালু আছে। ছোটো হাতের যে এনটা, এটাকে বলা হয় বর্ন এক্সপোনেন্ট, এরও একটা সার্টেন ভ্যালু আছে। এই সবগুলো হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে পড়ে থাকলো ফাইনালি জেড প্লাস জেড মাইনাস আর হচ্ছে রেডিয়াস। তাহলে এইটা পড়ে থাকলো। ফাইনালি আমাদের এইটুকু মনে রাখতে হবে যে কোন কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে ল্যাটিস এনার্জি। এক তো ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জের গুণফল, আর 2 নম্বর হচ্ছে তাদের রেডিয়াসের যোগফল। ঠিক আছে, কপি করে নাও। এখন আমরা এইটার উপর বেস করে কিছু এক্সাম্পল দেখে নেব। দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইন কারেক্ট অর্ডার অফ ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জির কারেক্ট অর্ডারে সাজাতে হবে। এখন সিম্পল, একদম খুবই সোজা কোয়েশ্চেন, সেগুলো এমন কিছু নেই। খালি আমরা এটা জানি যে দিস ভ্যারিজ উইথ জেড প্লাস জেড মাইনাস বাই আর, আর মানে ক্যাটায়ন এবং অ্যানায়নের রেডিয়াসের যোগফল, এটা মাথায় রাখবে। তাহলে যদি জেড প্লাস এবং জেড মাইনাস ভ্যালু যদি বেশি হয় তাহলে ল্যাটিস এনার্জি বেশি হবে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যদি রেডিয়াসের ভ্যালু, রেডিয়াসের যোগফল ক্যাটায়ন এবং অ্যানায়ন যদি কম হয় তাহলে এই ভ্যালু বেশি হবে। এখন এখানে অনেকের ডাউট হয় যে সামনে তো একটা মাইনাস সাইন ছিল, তাহলে তো ব্যাপারটা পুরো উল্টে যাবে। কিন্তু আসলেই ব্যাপারটা উল্টে যাবে না, কারণ মাইনাস সাইনটা শুধুমাত্র এটাই বোঝায় যে সিস্টেমটা, মানে প্রসেসটা হচ্ছে এক্সোথার্মিক। হ্যাঁ, সিস্টেম থেকে বাইরে এনার্জি রিলিজ হচ্ছে, যেহেতু এক্সোথার্মিক সুতরাং তার এনথ্যালপি চেঞ্জ নেগেটিভ হবে। আমি একটা জিনিস মেনশন করিনি, সেটা হচ্ছে যে অনেক সময় ল্যাটিস এনার্জিকে ল্যাটিস এনথ্যালপিও বলা হয়, একই ব্যাপার।
যদি এনথ্যালপি বলা হয় তখন আমরা ডেফিনিশনের মধ্যে ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড, এই রিলিজড কথাটা বলতে পারবো না, তখন আমাকে বলতে হবে ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ এনথ্যালপি চেঞ্জ। ঠিক আছে, যখন আমি এনার্জি বলছি তখন আমি সরাসরি ইন্ডিকেট করেই দিচ্ছি যে এনার্জিটা রিলিজ হচ্ছে, মানে এক্সোথার্মিক আমি বলেই দিচ্ছি। কিন্তু যখন এনথ্যালপি তখন আমাকে ওই মাইনাস সাইনটা থেকে বুঝে নিতে হবে যে ওটা এক্সোথার্মিক। সুতরাং মাইনাস সাইনটা এখানে তুমি অমিট করো যখন আমরা কম্পেয়ার করছি, তখন উইদাউট মাইনাস সাইন, কারণ ওটা তো জাস্ট ডিরেকশানটাকে বোঝাচ্ছে। তাহলে দেখো এই যে দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, প্রথমে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই জেড প্লাস জেড মাইনাস অর্থাৎ চার্জের গুণফলের যে ব্যাপারটা, এই ফ্যাক্টরটা ডমিনেটিং ফ্যাক্টর ওভার আর। যখনই গন্ডগোল লাগবে কখনো আমরা দেখব যে একটা ফ্যাক্টর চাইছে ল্যাটিস এনার্জি বাড়াতে, একটা ফ্যাক্টর চাইছে কমাতে, যদি এরকম কখনো সিচুয়েশান আসে, আমরা এক্সাম্পল দেখবো সেরকম, তখন আমরা চার্জ ফ্যাক্টরটাকেই প্রাধান্য দেব। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা জিনিস আপাতত লিখে রাখি, সেটা হচ্ছে যে জেড প্লাস জেড মাইনাস ফ্যাক্টর dominates over radius factor, over radius factor। ঠিক আছে, এখন দেখো এইখানে যে এক্সাম্পলগুলো আছে শুরুতেই দেখো, এই যে সোডিয়াম 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 সোডিয়াম, ক্যাটায়নটা কমন, তো যেটা কমন সেটা নিয়ে আমরা সেটাকে বাদ দিয়ে দেবো, যেটা কমন নয় সেইটা নিয়ে আমরা আলোচনা করব প্রথম কথা। কিন্তু মানে এইরকমভাবে আমরা ভাবি আর কি, কিন্তু আমরা মানে আমি এখানে তোমাদেরকে শুরুতেই যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে এই রকমভাবে না ভেবে বরং এরকম ভাবো যে যেহেতু আমরা এখানে লিখছি যে চার্জ ফ্যাক্টর ডমিনেট করছে, তাই আমরা আগে দেখবো যে জেড প্লাস জেড মাইনাস মানে এই গুণফলটা সেটা কোথায় বেশি আছে, সেটা যেখানেই বেশি সেটাই তারই ল্যাটিস এনার্জি বেশি। যখন আমরা দেখবো যে গুণফলটা সমান সমান হয়ে যাচ্ছে দুটোতে, তখন আমরা তখন আমরা রেডিয়াস ফ্যাক্টরটা কনসিডার করব। তাহলে শুরুতেই তুমি দেখো Na প্লাস, মানে এগুলো সব হচ্ছে অ্যালকালি মেটাল, তো ওদের +1 চার্জ তৈরি করে, আর হ্যালোজেনগুলো -1 চার্জই তৈরি করে। তাহলে আমরা যদি জেড প্লাস আর জেড মাইনাস মানে গুণফলটা যদি ভাবি, তাহলে এখানে 1 × 1, এখানেও 1 × 1, এখানেও 1 × 1 অ্যান্ড এখানেও 1 × 1, তার মানে জেড প্লাস জেড মাইনাস ফ্যাক্টর সেম। এইবার আমরা চলে আসবো রেডিয়াস ফ্যাক্টরে। এবার রেডিয়াস ফ্যাক্টর যখন আমরা আলোচনা করছি তখন আমরা বলবো যে যেহেতু ক্যাটায়নগুলো সব সমান, তাহলে ক্যাটায়নের রেডিয়াস নিয়ে আমার চিন্তা করার দরকার নেই, শুধু অ্যানায়নের রেডিয়াস নিয়ে চিন্তা করি। এইবার অ্যানায়ন রেডিয়াস কীরকম হবে দেখো, এফ, সিএল, বিআর এবং আই, তাই না? হ্যালোজেনের উপরে সবথেকে উপরে এফ, তারপরে সিএল, বিআর এবং আই, যত নিচে নামবো তত রেডিয়াস বাড়বে। রেডিয়াস যদি বাড়ে, অ্যানায়নের রেডিয়াস বাড়ছে মানে আর প্লাস প্লাস আর মাইনাস, মানে Na প্লাস প্লাস আই মাইনাস, যোগফলটাও কি বাড়বে তো, কারণ Na প্লাস তো সব জায়গায় ফিক্সড। তাহলে ক্যাটায়ন বাড়ছে মানে যোগফলটাও বাড়ছে, মানে এই যে আর এটাও বাড়ছে। তাহলে যত নিচে নামবো আর বাড়বে মানে ইউ কমবে, রাইট? তাহলে সবথেকে বেশি ল্যাটিস এনার্জি ভ্যালু কার হবে? সবথেকে বেশি ল্যাটিস এনার্জি ভ্যালু হবে সোডিয়াম ফ্লুরাইডের, রাইট? কারণ চার্জ ফ্যাক্টর সেম হলেও এখানে রেডিয়াস কম, ক্যাটায়নিক রেডিয়াস ফিক্সড, অ্যানায়নিক রেডিয়াস কম, রেডিয়াস কম হলে ইউ বাড়বে যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমরা এবার এই রাফটা মুছে দিচ্ছি এখানে। দেখো সেম লজিক আমরা সব জায়গাতে অ্যাপ্লাই করব, ঠিক আছে? ল্যাটিস এনার্জি কম্প্যারিজনের জন্য আর অন্য কিছু নেই, এই সেম লজিক ইচ অ্যান্ড এভরি এক্সাম্পলেই অ্যাপ্লিকেবল হবে, মানে কোথাও কোনো আর এর এক্সেপশন নেই। দেখো আবারও ক্ষার ধাতু, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম সবাই ক্ষার ধাতু, তো সবারই চার্জ হচ্ছে +1। আর আয়োডিন, আবারও আয়োডিন মানে আয়োডাইড, তো সবারই হচ্ছে -1। তাহলে জেড প্লাস জেড মাইনাসটা আবারও 1 × 1 সব জায়গাতে। তাহলে জেড প্লাস জেড মাইনাস ফ্যাক্টর যখন সেম হয়ে গেল, এবার আমরা আসবো কোথায়? রেডিয়াস ফ্যাক্টরে। এবার রেডিয়াস ফ্যাক্টর তুমি ভাবো সোডিয়াম ক্ষার ধাতুদের মধ্যে, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এরকম থাকে। তাহলে যত আমরা নিচে যাই তত সাইজ বেড়ে যায়। সাইজ বেড়ে গেলে কিন্তু ইউ কী হবে? কমে যাবে। সাইজ বেড়ে গেলে ইউ কমে যাবে। তাহলে সবথেকে কম হচ্ছে সিএসআই, মানে আবারও আমাদের এই অর্ডারটা এরকমই থাকবে। বোঝা যাচ্ছে নিশ্চয়ই?
পরেরটা দেখো KI KF আবারও +1 -1 +1 -1 সব জায়গাতেই +1 -1 মানে Z + Z - ফ্যাক্টর সেম। আবার রেডিয়াস ফ্যাক্টরে আসবো। এবার ক্যাটায়নটা ফিক্সড, পটাশিয়াম সব জায়গাতে। তাহলে আমরা আবার আলোচনা করবো কাকে নিয়ে? অ্যানায়নকে নিয়ে। অ্যানায়নের রেডিয়াস সব থেকে কম হচ্ছে ফ্লুরিনের, আর রেডিয়াস কম হলে ইউ বাড়বে। তাহলে ফ্লুরিন KF সব থেকে বেশি, KCl KBr অ্যান্ড KI। ঠিক আছে, পরেরটা দেখো। এইবার এখানে কিন্তু Z+ আর Z- এরা সবাই হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, অ্যালকালাইন আর্থ মেটাল। তাহলে সবার এদের চার্জ হচ্ছে 2, অক্সাইডেরও 2, তাই না? এরা সবাই +2 আর অক্সাইড ও তার মাথায় 2-। তাহলে সব কটার ক্ষেত্রেই কিন্তু 2 × 2, মানে চার্জ ফ্যাক্টর আবারও কাজে আসছে না, চার্জ ফ্যাক্টর সবার সেম। তাহলে আবার আমরা যাব কোথায়? সাইজ ফ্যাক্টরে। এবার সাইজ তো দেখো অক্সাইড সব জায়গায় আছে, মানে অ্যানায়নটা ফিক্সড হয়ে গেছে, অ্যানায়ন ফিক্সড। তাহলে আমাকে আলোচনা করতে হবে ক্যাটায়ন নিয়ে। ক্যাটায়নের এবার আমরা জানি যে ক্যাটায়নের কী হবে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, তাই তো? তাহলে বেরিলিয়াম সব থেকে কম, বেরিয়াম সব থেকে বেশি। তাহলে যার সব থেকে কম ভ্যালু, রেডিয়াস কম, তার ল্যাটিস এনার্জি বেশি। তাহলে আবারও এই হয়ে যাবে আমাদের অর্ডার। ঠিক আছে, এই রাফটা মুছে দিলাম। নেক্সট দেখো Na2O Na2S। এবার চার্জ কত? সোডিয়ামের হচ্ছে 1, অক্সাইডের 2, এখানেও সোডিয়ামের 1 আর সালফাইডের 2, মানে চার্জ ফ্যাক্টর Z + Z- আবারও সেম। তাহলে আবারও আমাকে রেডিয়াস ফ্যাক্টরে আসতে হবে। ক্যাটায়ন সেম Na+, অ্যানায়ন অক্সাইড আর সালফাইডের মধ্যে অক্সিজেনের নিচে সালফার থাকে পিরিয়ডিক টেবিলে, অক্সিজেনের নিচে সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম এরকম থাকে না গ্রুপ 16-এ। তাহলে যেহেতু এর সাইজ বড়, তাহলে ইউ ভ্যালু মানে ল্যাটিস এনার্জি ভ্যালু কম হয়ে যাবে। তাহলে এই হয়ে গেল। অ্যাকচুয়ালি এখানে আমরা ল্যাটিস এনার্জি ভ্যালু কম বেশি বলতে আমরা এটা বোঝাচ্ছি, যার ল্যাটিস এনার্জি আমরা বেশি বলছি দ্যাট ইজ মোর নেগেটিভ, মানে বেশি পরিমাণ এনার্জিও রিলিজ করছে। ঠিক আছে, মোর নেগেটিভ মানে কম নয়। আমরা আগে আলোচনা করেছি ইলেকট্রন গেইন এনথালপি করার সময় যে -300 কিলোজুল এনার্জি কেউ রিলিজ করছে আর কেউ -400 কিলোজুল এনার্জি রিলিজ করছে। তাহলে কার ইলেকট্রন গেইন এনথালপি বেশি হবে? যার -400 তার কিন্তু বেশি হবে। -400-এর ভ্যালু -300 থেকে কম, ওই রকম ম্যাথামেটিক্যাল কম্প্যারিজন আমরা যাব না, কারণ ডাইরেকশান এখানে বোঝানোর জন্যই শুধুমাত্র ওই নেগেটিভ সাইনটাকে ব্যবহার করা হয়েছে। সুতরাং যাদের ভ্যালু এখানে আমরা বেশি বলছি দ্যাট ইজ দে হ্যাভ মোর নেগেটিভ ভ্যালু অফ ল্যাটিস এনার্জি। লাস্ট একটা পড়ে থাকলো আবারও লিথিয়ামের 1, আর এটা হচ্ছে N মানে নাইট্রাইড আয়ন তৈরি হয়েছে এখানে। এটা লিথিয়াম নাইট্রাইড, সোডিয়াম নাইট্রাইড। ঠিক আছে, নাইট্রাইড বানান কিন্তু খুব সাবধান, এই হচ্ছে বানান। এবং নাইট্রাইড আয়নের সিম্বল হচ্ছে এই N3-। তাহলে 1 × 3 আর এখানে 1 × 3। সুতরাং চার্জ ফ্যাক্টর আবারও এখানে কোনো ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে আবারও সাইজ ফ্যাক্টর। তো নাইট্রাইড দু জায়গাতেই আছে সেম। লিথিয়ামের সাইজ ছোট, সুতরাং লিথিয়ামের ল্যাটিস এনার্জি বেশি দেন সোডিয়াম। তাহলে এই হয়ে গেল ওভারঅল আমাদের অর্ডার। দেখো যে কটা এক্সাম্পল এখানে হলো ছটাতেই চার্জ ফ্যাক্টর এখানে কাজে লাগলো না, শুধুমাত্র সাইজ ফ্যাক্টরের উপরে আমরা বেস করে করলাম। এবার আমি যে কয়েকটা এক্সাম্পল দেবো সেখানে চার্জ ফ্যাক্টরটাও কাজে আসবে, এটা কপি করে নাও। দেখো 7 নম্বরে আমরা কি করব? শুরুতেই আমরা যেটা বললাম যে যেহেতু Z + Z- ফ্যাক্টরটা ডমিনেটিং, তাই আমরা ওই ফ্যাক্টরটাকে আগে দেখব। তাহলে এবারে দেখো সোডিয়াম 1 × ফ্লোরাইডও 1 চার্জ +1 -1, এখানে ম্যাগনেসিয়াম 2 ফ্লোরাইড 1, অ্যালুমিনিয়ামের চার্জ 3+ আর ফ্লোরাইডের 1। তাহলে দেখো টোটাল কি দাঁড়াচ্ছে, এখানে এটা 1, এটা 2, এটা 3। ঠিক আছে, বা আমরা যদি টোটাল চার্জও ক্যালকুলেট করি, টোটাল Z + Z-, তাহলেও এখানে একটা, এখানে দুটো F, তো 2 × 2, আর এখানে 3টে ফ্লোরাইড, তো 3 × 3। আমরা সেটা করব না, কারণ আমাদের ফর্মুলায় ওরকম নেই যে কটা প্লাস কটা মাইনাস। তো একটা Z+ একটা Z-, তো আমরা সেইভাবেই গুণটা করেছি। তো এইবার দেখো চার্জ ফ্যাক্টর সব থেকে বেশি কোথায়? এখানে চার্জ মানে
জেড প্লাস আর জেড মাইনাসের গুণফল যেখানে বেশি তার ল্যাটিস এনার্জি বেশি। সাইজ ভুলে যাও তুমি, আবার দরকার নেই। যখনই আমরা দেখছি যে আমরা চার্জের গুণফল দিয়ে আমরা আলাদা করতে পারছি, ডিফারেন্ট ভ্যালু আসছে, সুতরাং আনসার এখান থেকেই হয়ে গেল। ঠিক আছে, পরেরটা দেখো, আবারও সোডিয়ামের চার্জ 1, অক্সাইডের 2, ম্যাগনেসিয়ামের 2, অক্সাইডের 2, অ্যালুমিনিয়ামের 3, অক্সাইডের 2। তাহলে এটা 2, এটা 4, এটা 6, তাহলে আবারও দিস ইজ দ্য অর্ডার। ঠিক আছে, তারপরটা দেখো, সোডিয়ামের 1, ফ্লোরাইডের 1, সোডিয়ামের 1, অক্সাইডের 2, সোডিয়ামের 1, নাইট্রাইডের 3। তাহলে 1, 2 অ্যান্ড 3, তাহলে আবারও এই হয়ে গেল। ঠিক আছে, আমরা সাইজ ফ্যাক্টরটা এখানে কনসিডার করবই না। যদি বাই এনি চান্স আমরা করি কনসিডার, তাহলে কী হবে দেখো, তাহলে আমরা প্রথমটা যদি সাইজ ফ্যাক্টর কনসিডার করি, তাহলে Na প্লাস, Mg2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস। সাইজের ইয়েটা কি, অর্ডারটা কি, আমাদের কিন্তু এইবার পর্যায় সারণী চ্যাপ্টার এখানে তার অ্যাপ্লিকেশন কাজে লাগবে, সেখানে আমরা পড়েছিলাম রেডিয়াস। সো আমরা যদি রেডিয়াসের কথা বলি, আর ভ্যালু Na প্লাসের বেশি, তারপরে Mg2 প্লাসের, আর তারপরে অ্যালুমিনিয়াম 3 প্লাসের। তাহলে অ্যালুমিনিয়াম 3 প্লাস বা অ্যালুমিনিয়াম ফ্লোরাইডের এমনিতে চার্জের গুণফল বেশি, আবার রেডিয়াসটাও সবথেকে কম। রেডিয়াস কম হলেও ল্যাটিস এনার্জি বেশি হবে, আর চার্জ বেশি হলেও বেশি হবে। তো দুটো ফ্যাক্টরই কিন্তু একেই সাপোর্ট করছে, সুতরাং এর ল্যাটিস এনার্জি সবথেকে বেশি হবে, কোনো সন্দেহ নেই। এরকম অনেক জায়গা আসবে যেখানে চার্জ ফ্যাক্টর যাকে সাপোর্ট করবে, সাইজ ফ্যাক্টর অন্য কাউকে সাপোর্ট করবে। আমরা যদি এই এক্সাম্পলটা দেখি, NaF এটা যদি দেখি, তাহলে এখানে কি দেখবো দেখো, চার্জ ফ্যাক্টর কোথায় সব থেকে বেশি, এখানে। কিন্তু আমরা যদি সাইজ ফ্যাক্টর দেখি, এখানে যদি আমরা সাইজ ফ্যাক্টর দেখি, তাহলে ক্যাটায়নগুলো তো সেম, Na প্লাস। এবার অ্যানায়ন F মাইনাস, O2 মাইনাস, আর N3 মাইনাস। সাইজ কার সব থেকে বেশি হবে? N3 মাইনাসের কিন্তু সাইজটা সব থেকে বেশি হবে। কেন বেশি হবে? কারণ এমনিতে যখন আমরা পিরিয়ডিক টেবিলে বাদিক থেকে ডান দিকে যাচ্ছি, এমনি সাইজ কমে যায়। তো অ্যাটমিক স্টেটে কিন্তু নাইট্রোজেন, আমরা জানি নাইট্রোজেনের ডান দিকে থাকে অক্সিজেন, তার ডান দিকে থাকে ফ্লুরিন। তো ডান দিকে যাচ্ছি, সাইজ কমছে, এমনিতেই এর সাইজ কম, এর সাইজ বেশি। এইবার ও আরও 3খানা ইলেকট্রন গেইন করেছে। 3টে ইলেকট্রন যদি ওর আউটার মোস্ট শেলে আসে, তাহলে সেই আউটার মোস্ট শেলে ইলেকট্রন রিপালশন অনেক বেড়ে যাবে। ইলেকট্রনগুলো পরস্পর থেকে দূরে সরতে চাইবে। ন্যাচারালি শেলটা বা অরবিটটা এক্সপ্যান্ড করবে। যখনই সবাই সবাইকে বিকর্ষণ করছে, সবাই সবার থেকে দূরে সরে যেতে চাইছে, তারা এক্সপ্যান্ড করবে জায়গাটা, সুতরাং রেডিয়াস বেড়ে যাবে। সেই হিসাবে রেডিয়াস সব থেকে বেশি N মাইনাসের, তারপরে O2 মাইনাস, আর সব থেকে ছোটো F মাইনাস। এইবার যদি এর সাইজ সব থেকে বেশি হয়, সাইজ বেশি মানে ইউটা কম হবে, ইউ কম হবে। আবার চার্জ বেশি মানে এই কম্পাউন্ডটার ইউ আবার বেশি হতে চাইবে। তাহলে এইবার আমরা কিন্তু এই যে আমি এখানে লিখেছিলাম যে জেড প্লাস জেড মাইনাস ফ্যাক্টর ডমিনেটস ওভার রেডিয়াস ফ্যাক্টর, মানে এই যে কি বলবো কম্পিটিশান, এই কম্পিটিশানটা এবার চালু হয়ে গেল। সাইজ ফ্যাক্টর বলছে যে নাইট্রাইডে যেহেতু সাইজ সব থেকে বেশি, তাহলে ওই আরের ভ্যালু সব থেকে বেশি এর। তাহলে সাইজ ফ্যাক্টর বলছে এর যেহেতু আর ভ্যালু সব থেকে বেশি, তাহলে ল্যাটিস এনার্জি সব থেকে কম হওয়া উচিত। অপরপক্ষে চার্জের গুণফল ফ্যাক্টর সব থেকে বেশি, তাহলে ল্যাটিস এনার্জি এর বেশি হওয়া উচিত। তাহলে এবার কোনটা হবে? তাহলে এইবার চার্জ ফ্যাক্টর ডমিনেট করবে ওভার রেডিয়াস ফ্যাক্টর, এবং ফাইনালি এর ল্যাটিস এনার্জি ভ্যালু বেশি হবে, যেটা আমরা অলরেডি করেছি। তো এই জন্যই আমি বলছিলাম যে এই কমপ্লিকেশান চলে আসবে এই করতে গেলে। সেই জন্যই আমি বলছি, যখনই তুমি আগে চার্জ দিয়ে দেখো, কম্পেয়ার করো যে জেড প্লাস জেড মাইনাস ভ্যালু কোথায় সব থেকে বেশি হচ্ছে। যেখানে সব থেকে বেশি হচ্ছে, ওকেই তুমি তার ল্যাটিস এনার্জি সব থেকে বেশি বলে দাও, ওখানে শেষ করে দাও। কারণ তুমি যখন আবার সাইজে আসবে, তখন যদি তোমার এটা মনে না থাকে যে সাইজ ফ্যাক্টরটা ডমিনেট করবে না, চার্জ ফ্যাক্টর ডমিনেট করবে, এইটা যদি মনে না থাকে, তাহলে তুমি কনফিউজ হয়ে যাবে। সুতরাং আগে চার্জ ফ্যাক্টর দেখে নাও। এখানেও তাই, দেখো চার্জ হচ্ছে এখানে 1:1, আর এখানে 2:2, ন্যাচারালি এর বেশি। আর এখানেও ম্যাগনেসিয়াম 2, নাইট্রাইট 3, অ্যালুমিনিয়াম 3,
অক্সাইড 2। এইবার দেখো চার্জ ফ্যাক্টর এখানে জেড প্লাস জেড মাইনাসের গুণফল সেম হয়ে গেছে। তাহলে এইবার এখানে আমাকে আসতেই হবে সাইজ ফ্যাক্টরে, আর কোনো অপশান নেই। তাহলে এইবার আমরা দেখব সাইজ। তাহলে সাইজ যদি আমরা দেখি, ক্যাটায়নের মধ্যে কার বেশি সাইজ? ম্যাগনেসিয়াম 2+এর সাইজ বড় দেন অ্যালুমিনিয়াম 3+। এইবার ম্যাগনেসিয়াম 2+এর কেন বড়, অ্যালুমিনিয়াম 3+এর কেন কম, এর ব্যাখ্যা পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারে আছে। স্টিল আমি একবার বলে দিচ্ছি। দেখো, Mg2+ এবং Al3+, এরা হচ্ছে আইসো ইলেকট্রনিক আয়ন, তাই তো? ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার 12, 2+ হয়েছে মানে 10টা ইলেকট্রন আছে, 2টো ইলেকট্রন চলে গেছে। অ্যাটমিক নাম্বার 13, 3টে ইলেকট্রন চলে গেছে, 10টা রয়েছে। সুতরাং 10টা ইলেকট্রন আছে দুটোতেই, তাই এরা আইসো ইলেকট্রনিক। এবার আইসো ইলেকট্রনিকের ক্ষেত্রে যার অ্যাটমিক নাম্বার বেশি, প্রোটন সংখ্যা বেশি, বেশি সংখ্যক প্রোটন ইলেকট্রনগুলোকে বেশি করে আকর্ষণ করবে, অর্থাৎ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি হবে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, যেহেতু প্রোটন সংখ্যা বেশি। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি হয়ে গেলে রেডিয়াস কমে যায়, তাই অ্যালুমিনিয়ামের রেডিয়াস কম। আর যদি আমরা অ্যানায়নগুলো বলি, তাহলে আবারও অক্সাইডের কম এবং নাইট্রাইডের বেশি, তাই তো? তাহলে দেখো, ম্যাগনেসিয়াম নাইট্রাইডে এর ক্ষেত্রে নাইট্রাইডেরও সাইজ বড়, ম্যাগনেসিয়াম 2+এরও সাইজ বড়। তার মানে ওভারঅল ম্যাগনেসিয়াম নাইট্রাইডে মানে ক্যাটায়নের সাইজটাও বড়, অ্যানায়নের সাইজটাও বড় দেন অ্যালুমিনিয়াম 3+ অথবা O2-। তাহলে যেহেতু ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটোরই সাইজ যেখানে বড়, তাহলে এই আর এর ভ্যালুটা বেশি হয়ে যাবে। এর ক্ষেত্রে আর এর ভ্যালু বেশি হয়ে গেলে ল্যাটিস এনার্জি কমে যাবে। সুতরাং এখানে অ্যালুমিনিয়াম অক্সাইডের ল্যাটিস এনার্জি বেশি, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমাদের ল্যাটিস এনার্জির কম্প্যারিজন সংক্রান্ত যাবতীয় আলোচনা। দেখো, এতক্ষণ যা আমরা আলোচনা করলাম তার উপরে বেস করে দুটো কোয়েশ্চেন। এর মানে কমপ্লেক্স, এগুলোকে বলা হয় কমপ্লেক্স কম্পাউন্ড। এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা আয়ন থাকে, এখানে অ্যানায়নটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে। অনেক সময় ক্যাটায়নগুলোও থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে। তো এই রকমের কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আমরা ডিটেল আলোচনা করব ক্লাস 12-এর সিলেবাসে। কোঅর্ডিনেশন কেমিস্ট্রি বলে একটা চ্যাপ্টার আছে ইনঅর্গ্যানিকে, তার মধ্যে। যাই হোক, এবার দেখো Cl, Br, I, অর্থাৎ ক্লোরিন, ব্রোমিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, এরা তিনজন মিলিয়ে একটা অ্যানায়ন তৈরি করেছে। আর এখানে রুবিডিয়াম প্লাস ক্যাটায়ন তৈরি করেছে। বলছে এবার এই কমপ্লেক্সটাকে হিট করা হচ্ছে, ডেল্টা মানে হিটিং। তাহলে কী প্রোডাক্ট তৈরি হবে? এখানে 4টে অপশান দেওয়া আছে, অ্যাকচুয়ালি 3টে অপশান দেওয়া আছে ইনফ্যাক্ট। তো প্রথমটা তৈরি হচ্ছে RbCl, মানে Rb আর Cl রিয়াকশন করে গেছে, পড়ে থাকলো IBr। I বেশি ইলেকট্রো পজিটিভ, তাই ওকে সামনে রাখা হয়েছে, Br-কে পরে। নেক্সট অপশান RbBr, পড়ে থাকলো ICl। I বেশি ইলেকট্রো নেগেটিভ, বেশি ইলেকট্রো পজিটিভ, তাই ওকে সামনে রাখা হয়েছে। আর RbI আর BrCl। এবার কথা হচ্ছে কোনটা তৈরি হবে। আমরা ফোকাস করব এই আয়নিক কম্পাউন্ডের উপরে, ঠিক আছে? NaCl, KCl, তেমনি করে RbCl তৈরি হচ্ছে, অর্থাৎ Rb+Cl-। এবার তাহলে এইটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড, এইটা আয়নিক কম্পাউন্ড, এইটা আয়নিক কম্পাউন্ড। এবার দেখতে হবে যে এই তিনটে আয়নিক কম্পাউন্ডের মধ্যে কোন আয়নিক কম্পাউন্ডের ল্যাটিস এনার্জি সব থেকে বেশি। যখন আয়নিক কম্পাউন্ড তৈরি হচ্ছে, যত বেশি এনার্জি বাইরে রিলিজড হবে, মানে ল্যাটিস এনার্জি যত বেশি হবে, তত সিস্টেমের নিজস্ব এনার্জি কমবে, মানে সিস্টেম তত বেশি স্টেবল হবে। আর যত বেশি স্টেবল হবে, মানে যেটা বেশি স্টেবল হবে সেই দিকেই সিস্টেম মুভ করার চেষ্টা করবে। এইবার চার্জের গুণফল তো সবারই 1:1, তো সবারই 1 হয়ে গেল। এবার সাইজ তো রুবিডিয়াম প্লাস ক্যাটায়নের সব জায়গাতেই সমান। অ্যানায়নের সাইজ কম হচ্ছে Cl-, আর একটু বেশি এখানে Br-এ, I- সব থেকে বেশি। তাহলে যেখানে সাইজ সব থেকে কম আর সব থেকে কম, সেখানে ল্যাটিস এনার্জি সব থেকে বেশি। তাহলে আমরা বলবো যে এখানে এরকম বলতে পারি যে ল্যাটিস এনার্জির ভ্যালু হচ্ছে RbCl-এর সব থেকে বেশি, তারপরে ব্রোমাইডের এবং ফাইনালি আয়োডাইডের। তাহলে যেহেতু ল্যাটিস এনার্জি সব থেকে বেশি ক্লোরাইডের, সুতরাং এখানে এই কম্পাউন্ডটাই তৈরি হবে, ঠিক আছে? বিকজ দিস ইজ দ্য মোস্ট স্টেবল কম্পাউন্ড। একই লজিক পরের কোয়েশ্চেনটা। তো দেখো, সিজিয়াম আয়োডাইড তৈরি হয়েছে, সিজিয়াম ব্রোমাইড তৈরি হয়েছে, বোথ আর নান। বোথ হবে না অবশ্যই, আর ডিতে তো হবেই না। সিজিয়াম আয়োডাইড আর সিজিয়াম ব্রোমাইডের মধ্যে ব্রোমাইডের সাইজ কম, তাই ল্যাটিস এনার্জি বেশি। সুতরাং এইটা হচ্ছে আমাদের কারেক্ট অপশান। বোঝানো গেল? কপি করে নাও।
আজকের ভিডিওটা এখানেই শেষ করব আমি। এই ভিডিওতে আমরা ল্যাটিস এনার্জি এবং তার ভেরিয়েশন এবং সেই সংক্রান্ত বেশ কিছু এক্সাম্পল আমরা দেখলাম। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব ল্যাটিস এনার্জি আমরা কীভাবে এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করতে পারি, সেই সংক্রান্ত একটা নির্দিষ্ট মেথড আছে, সেটাকে আমরা বর্ন হেবার সাইকেল বা বর্ন হেবার চক্র এই নামে চিনি। তো বর্ন হেবার সাইকেল কীভাবে ফর্মেশন মানে তার কনস্ট্রাকশন কীভাবে করতে হয়, বিভিন্ন কম্পাউন্ডের ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়, তো সেইগুলো আমরা ডিফারেন্ট এক্সাম্পলস দিয়ে আলোচনা করব এবং সেখান থেকে অ্যাকচুয়ালি ওই কনস্ট্রাকশনটা বর্ন হেবার সাইকেলের ওটাই বেশি ইম্পর্টেন্ট। এবার তারপর সেখান থেকে নিউমেরিক্যাল আসলে তো জাস্ট ভ্যালু পুট করো আর ক্যালকুলেশন করো। তো সেই সংক্রান্ত আলোচনা আমরা নেক্সট ভিডিওতে করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।